ওকে, তাহলে আমরা শুরু করি। অপারেটিং সিস্টেম চেনার উপায়টা আমরা একটু দেখি, আইকনগুলো কীরকম দেখায়। উইন্ডোজ উইন্ডোজ 7 সার্চ করলাম, উইন্ডোজ 7টা দেখা হবে এই ধরনের লুকিংটা, আর ড্যাশবোর্ডটা থাকবে এরকম। আপনারা হয়তো এই ভার্সনেই কাজ করছেন আগে, তাই না? হ্যাঁ, এই ধরনের মধ্যখানে আইকন থাকবে, পাশে থাকবে যে কি স্টার্ট বারটা। যে কোনো সফটওয়্যার বা হিডেন সফটওয়্যারগুলো এখানে থাকে, সার্চ বারে আমরা সার্চ করে নিয়ে আসতে হয় এইভাবে। এখানে স্টার্ট বারটা অন্য স্টাইল না, একটু ডিফারেন্ট না? 10টা এটা কি ইউজার ফ্রেন্ডলি, সবাই এটা ইউজ করে। অফিসিয়ালি যারা কাজ করছেন বিগত বা আপনার এখনও আপডেট আসে নাই আহামরি 10টা, হয়তো ব্যাঙ্কিং লাইনে আপনার লিনাক্সটা 7 ছিল। হ্যাঁ, লিনাক্স ইউজ করে ব্যাঙ্কিং পারপাসে অপারেটিং সিস্টেম। এটা হচ্ছে উইন্ডোজের মাইক্রোসফট পারপাসে, মাইক্রোসফটের সবগুলো কোম্পানি হচ্ছে মাইক্রোসফটের। উইন্ডোজ 7, 10, 11, এরপরে হচ্ছে যে মাইক্রোসফট ওয়ার্ড, হচ্ছে যে কি মাইক্রোসফট কোম্পানি। এখন আপনার 10টা ইউজুয়ালি আপনার ধরেন 80% 10টা চলতেছে, 11টা ইউজ করতেছে আপনার যাদের কম্পিউটার হাই কনফিগারেশন তারা ইউজ করতেছে। 7টা আপনার যাদের কম্পিউটার একদমই লো কনফিগারেশন, যেটা ফার্স্ট জেনারেশনের কম্পিউটার যেগুলো আছে ওগুলোতে ইউজ করে এই ধরনের এরকমই। এটা ডিফারেন্সটা হচ্ছে আমরা আপডেটেড সফটওয়্যারগুলো চালাতে পারি না। যদি আপনার লো কনফিগারেশনের কম্পিউটার হয়, যেমন অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, আপডেটেড যে সফটওয়্যারগুলো আছে সেগুলো ওই অপারেটিং সিস্টেমে সাপোর্ট করবে না, 7 সাপোর্ট করবে না। 8 ছিল, হ্যাঁ 8 ছিল, 8 কম ইউজ হয়। এটা টাইপের মতো দেখতে, এটা আমরা একটু দেখাই। এটা হচ্ছে এরকম এই ধরনের ট্যাব স্টাইলে, বুঝছেন? লুকিংটা আসবে এরকম ফ্রন্ট ফেস, যেটা ডেস্কটপ সেটা দেখাবে এই ধরনের। কোনটা? হ্যাঁ, এটাতে কিছু ভার্সন বের করছিল কিন্তু মার্কেট পাই নাই, এখনও আছে। যেগুলো নোটবুক কম্পিউটার আছে আপনার ছোটো ছোটো এই ধরনের ট্যাব স্টাইলে দেখেন, এগুলোতে 8টা সাপোর্ট করে এই ধরনেরগুলোতে। নোটবুক যদি এই আইকনটা দেখেন তাহলে মনে করবেন যে এটা হচ্ছে 7টা, এই আইকনটা। হ্যাঁ, এই ধরনের ড্যাশবোর্ড দেখলে সর্বপ্রথম আমি যে একটু সাপোর্ট চালু করি, মিক্স করে যেটা হয় মিক্স হয়ে যাবে। কলন হলে যে না, একটু বাঁকা থাকবে। এটা হচ্ছে যে আপনার রংধনু স্টাইলে যে উইন্ডোটা আছে, জানালাটা, ওটা থেকে 4টা কালার আছে ডিফারেন্ট। আর এইটাতে আছে কি ধরনের এইভাবে একটু কালারের ভিন্নতা আছে, দেখছেন? কালারের ডিফারেন্স আছে না? 10 দেখেন, 10টা থাকবে এরকম। উইন্ডো আইকনটা এক পাশ থেকে আসছে। এখন আমি 11টা দেখি, ফুল ফিক্সড হয়ে আসছে, একদম স্কোয়ার উইন্ডোজের আইকন অপারেটিং সিস্টেমের, যেটাকে আমরা সেট আপ ফাইল বলে থাকি, যেটার মাধ্যমে কম্পিউটারটা চলতেছে বা রিড করতেছে, আমরা ফাংশনগুলো ইউজ করতেছি। বুঝতে পারছেন? অপারেটিং সিস্টেমের উপর বেস করে সফটওয়্যার এবং কম্পিউটারটা চলে। আনুষঙ্গিক যেই হার্ড ডিস্ক, র্যাম, এসএসডি, এগুলো হচ্ছে সাপোর্টিং ফাইল। এগুলোর দ্বারা কম্পিউটারের স্পিড বাড়ে, অনেক সময় ল্যাগিং করে কম থাকলে, এটাই ডিফারেন্সটা।
বাড়াইতে হবে, র্যাম আছে যেগুলো বিল করতে হবে তখন সাপোর্ট করবে। এখন কম্পিউটার নিলে আমার উইন্ডোজ 10 বা 11 নিলে ভালো না? মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার এগুলো কোরাই 3 প্রসেসর বা কোর 2 প্রসেসরও চলে। পুরো 5টা কি না? কোরাই 5টাও ভালো, সমস্যা নেই, আমাদের এগুলো কোরাই 5 এগুলোতে সাপোর্ট করবে 11, আমরা করতেছি না 11 এখনও পরিপূর্ণভাবে আপডেট আসে নাই, ল্যাগিংস করে, সেই জন্য চালাচ্ছি না, 10টা ইউজ করতেছি, এটাতে পূর্ণাঙ্গ আপডেট হয়ে আসছে, যখন আরেকটা ভার্সন আসবে তখন এটা ফুললি ফিক্সড হবে। আমি কম্পিউটার নিতে চাইছি, আমাকে ইউনিভার্সিটি বানাই দিল পুরো 5 দিবে বলছে। কোনটা নিলে ভালো হবে? এখন এই কম্পিউটার ক্ষেত্রে বিষয় হচ্ছে আপনার ইউজের উপর ডিপেন্ড করতেছে। একটা হচ্ছে পোর্টেবল ল্যাপটপ, হচ্ছে পোর্টেবল ডিভাইস, আর একটা হচ্ছে এক জায়গায় ফিক্সড থাকবে। যদি আপনি মনে করেন যে আমি এক জায়গায় বসে একটা না কাজ করতে পারবো লং টাইম, তাহলে পিসি বেস্ট, ডেস্কটপটা আর কি। আর যদি বলেন যে না আমাকে ক্যারি করতে হবে, বিভিন্ন জায়গায় কাজ করব বা প্রজেক্টে কাজ করব বা জবের ক্ষেত্রে নিয়ে যেতে হবে, বিভিন্ন জায়গায় নিয়ে যেতে হবে, তাহলে ল্যাপটপ বেস্ট। কারণ এখন ডেস্কটপ পিসির তুলনায় ল্যাপটপ অনেক সস্তা দিয়ে পাওয়া যায়। এটা পিসিতে অনেক সবগুলো নতুন বিল্ড করতে হয়, অনেক কস্টিং পড়ে। এই ক্ষেত্রে আমি বললে সমস্যা নেই, আসতেছি কোরাই, যেহেতু আমরা আপনারা ডিজিটাল মার্কেটিং শিখতেছেন, সেহেতু মিনিমাম রিকোয়ারমেন্ট আপনার 2 GB র্যাম এবং 500 GB হার্ড ডিস্ক থাকলেও এনাফ, একেবারে সর্বনিম্ন কোয়ালিটির ল্যাপটপ হলেও চলবে। যদি বলেন যে না আমি পরবর্তী গ্রাফিক্সের কাজ করব বা আনুষঙ্গিক কাজ করব, আরও কিছু এক্সটার্নাল সফটওয়্যার ইউজ করব, সেক্ষেত্রে কোরাই 5 বা 4 জেনারেশন বা 5 জেনারেশন নিতে পারেন। কোরাই 5 নিতে হবে, জেনারেশনটা বেস করে। কি না, কোরাই এখানে হচ্ছে যে আপনার কম্পিউটারগুলো হচ্ছে কোরাই 3 প্রসেসর হচ্ছে কোরাই 3, 5, এরপর হচ্ছে 7, এই 3টে প্রসেসর আসে। i3 10 জেনারেশন দিয়ে কি আর কাজ করা যাবে? ডিজিটাল মার্কেটিংয়ে না ইয়ার গ্রাফিক্সে হ্যাঁ করা যাবে, i3 10 জেনারেশন করা যাবে। একটা জিনিস দেখায়, এটা নিয়ে কনফিউশন আছে, অপারেটিং সিস্টেমটা এটা তো বুঝতে পারবেন, কারণ এই ধরনের কোশ্চেনগুলো ধরেন আসবে যখন আপনি কাজ করতেছেন, কেউ আপনাকে হঠাৎ করে জিজ্ঞেস করলো বা কোথাও গেলেন শপে বা কারো একটা জায়গায় বসলেন, বা ছোটো ভাই হোক আপনার পরিচিত মেম্বার হোক, তখন এগুলো আপনার এম্বারাসিং সিচুয়েশনে পড়ে যাবেন আনসার না দিতে পারলে। অপারেটিং সিস্টেম হচ্ছে বেস করে আমাদের কম্পিউটার চলবে উইন্ডোজটা। অনেকে জিজ্ঞেস করবে, ধরেন আপনি সেট আপ দিতে গেছেন, আপনারা কোনটা দিবে অপারেটিং সিস্টেম বা সেট আপ, 11 দিবে না 10 দিবে, তাহলে 10-এর তখন ইজিলি বলতে পারবেন আমার 10 প্রয়োজন, আমার 7 লাগবে না, আমার 11 প্রয়োজন, যদি কম্পিউটার ভালো হয় তাহলে আমার 11 দেন। 11টা একটু ডিফারেন্ট, একটু হার্ড আছে 10-এর তুলনায়। 10টা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি, সবাই ইউজ করে, আপনার আশেপাশে যারা আছে 80% দেখবেন যে 10 ইউজ করতেছে। 11 এর জন্য মিনিমাম কনফিগারেশন কি লাগে? এখানে একটু র্যামটা বাড়তি হলে হবে, ধরেন 8 GB র্যাম হলে এনাফ, 8 জিবি হ্যাঁ সর্বনিম্ন। এটা আমরা প্রেফার করি আর কি, কারণ হচ্ছে আরও সফটওয়্যার ইনস্টল হবে কম্পিউটারে, তখন ল্যাগ করবে। এগুলো হচ্ছে আপনার বাজারের উপর ডিপেন্ড করে অনেক সময়। দুবাই ভিত্তিক যে ল্যাপটপগুলো আছে সেগুলো নিয়ে ফেলি, দুবাই ভিত্তিক ল্যাপটপগুলো নিলে বেস্ট, কারণ হচ্ছে একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ নিলে আপনার প্রায় 60,000 ক্রস করতে হবে, কোরাই 5 মিনিমাম রিকোয়ারমেন্ট। তো এক্ষেত্রে আপনি 20-22 হাজার টাকা কম্পিউটার নিয়ে ফেললেন বা 18,000 টাকা একটা কম্পিউটার নিয়ে ফেললেন, সেটা নষ্ট হলে আরও 2বার পারচেস করতে পারবেন ওই টাকা দিয়ে। ল্যাপটপ নিয়ে ফেলেন, অনেক সময় কাজের জন্য এখানে নিয়ে আসতে হয়, অথবা বিভিন্ন ধরনের ঝামেলা থাকে, ল্যাপটপটা বেস্ট হবে আর কি পিসি তুলনায়। পিসি এখন তো বলছেন পোর্টেবল হচ্ছে কি এক জায়গায় ফিক্স থাকবে, কেন যদি আপনি 18-19 ঘন্টা কাজ করতে পারেন বাসায় বসে, তাহলে আপনি পিসি নিয়ে ফেলেন। যদি বলেন যে না আমি বিভিন্ন জায়গায় কাজ করবো, কিছুক্ষণ এই জায়গায় আছি, কিছুক্ষণ জবে আছি, এখানে কি কাজটা করে ফেললাম, তাহলে ল্যাপটপটা বেস্ট। একটা ল্যাপটপ মিনিমাম কতক্ষণ ইউজ করেন? এটা হচ্ছে আমরা তো ধরেন যদি আমাদেরটা চিন্তা করি বলি, তাহলে আমরা তো ল্যাপটপ শাটডাউনে দিই না,
অনেকে বলে যে 2.5 ঘন্টা ইউজ করে এটা অফ করে দিতে হবে। এমনও আছে আমি 20 দিন বা 25 দিনের মাথায় কম্পিউটার অফ করে একবার দিব বা রিস্টার্ট পারপাসে করে এসেছি। হয়তো দেখা গেছে বাসা যাচ্ছি কম্পিউটার স্লিপ মোড দিয়ে শাটারটা ক্লোজ করে চলে গেছি শাটডাউন দিনে, কারণ ধরুন আমি এখানে টাইটেল বারে অনেকগুলো ফাংশন চালু করে রাখছি, এটা আবার বাসা যায় খোলা আবার কাজ করা অনেক টাফ, খুলতে খুলতে অনেক সময় যাবে, বুঝছেন? তাহলে ওই ধরনের কোনো ইয়া নাই যে আমি 2 ঘন্টা ইউজ করে অফ করে দিতে হবে। না না, ল্যাপটপ যত বেশি ইউজ করবেন তত স্মুথ থাকবে। যদি বন্ধ রাখেন ব্যাটারি টাওয়ার করবে, কিবোর্ড নষ্ট হয়ে যাবে, অনেক ঝামেলা করবে। এই জন্য আমরা বলি যে যত বেশি চালান এটাই চালানোর উপর আরও স্পিড ডেভেলপ হবে, ল্যাপটপ ডেস্কটপ যেটাই হোক। ঠিক আছে, এটা নিয়ে কোনো কনফিউশন থাকবে না। এটা হচ্ছে কীভাবে বুঝবো, এখানে একটা ডিসপিসি দিয়ে আমরা দুইবার ক্লিক করে আসলাম, এটা সেট আপ ফাইল এই ধরনের আইকন থাকবে, যেটাতে উইন্ডোজটা সেট আপ আছে। উইন্ডোজ সেট আপ না দিলে কম্পিউটারটা এরকম উইন্ডোটা দেখাবে না। বর্তমানে 10টা ইনস্টল অবস্থায় আছে। আরেকটা বিষয় আমরা দেখি ল্যাপটপের কনফিগারেশনগুলো কীভাবে চেক করব। এখানে রাইট বাটন ক্লিক করে আমরা প্রপার্টিস, আপনার লেফট রাইট বাটন তো দাঁড়ানো আছে আছে তাহলে ঠিক আছে, দেখেন হ্যাঁ চলবে। আচ্ছা আমি দিচ্ছি, সমস্যা নেই, আমি প্র্যাকটিস করাবো। তবে এখানে এগুলো চালানোর ক্ষেত্রে সর্বপ্রথম নিচে পাওয়ার কানেকশন দিতে হবে সুইচটা, এরপরে পিসি পাওয়ার দিতে হবে, যেন একটু মনিটরের পিছনে পাওয়ার বাটন আছে, 3টা পাওয়ার সুইচ দিলে তারপর অন হবে। ওকে দেখাবো, সমস্যা নেই। দেখেন আমরা এগুলো দেখি, এগুলো বেসিক, এগুলো আমরা কনফিউশনগুলো দূর করে ফেলি। কোর i5 কীভাবে বুঝবো? ইন্টেল প্রসেসর হচ্ছে যে ইন্টেলের সবগুলোই, যে কোনো ব্র্যান্ডের হোক, ব্র্যান্ড হচ্ছে আলাদা। সাপোজ আমার একটা ডেল কোম্পানি, কোনোটা হচ্ছে এসপি কোম্পানি, কোনোটা আসুস, কোনোটা এসআর, কোনোটা ল্যানোভো। ভিতরে প্রসেসর বা মাদারবোর্ড কী আছে, মাদারবোর্ড এবং প্রসেসর এগুলো থাকে যে কিসের? ইন্টেলের, সবগুলো হচ্ছে ইন্টেলের প্রসেসর। ইন্টেলের আইকনটা কীরকম একটু দেখাই। ইন্টেল প্রসেসর, দেখেন ইন্টেল, এটা দেখছেন আপনার যেটা কনফিউশন আছে কোর i5, কোর i7, কোর i3, তবে প্রসেসরের উপরে লেখা থাকে, দেখছেন এই ছোটো জিনিসটাই প্রসেসর। সবগুলো কিন্তু কোন কোম্পানির? ইন্টেল, আর ভার্সেস হচ্ছে এএমডি। এএমডিগুলো হচ্ছে ওল্ড মডেল, অনেক আগের, কিন্তু বর্তমানে অনেক লেটেস্ট কনফিগারেশন বের করছে গেমিং পারপাসে। এএমডি রাইজন সিরিজের কিছু ল্যাপটপ বের হয়েছে এখন হাই কনফিগারেশন। এএমডি না? হ্যাঁ এএমডি। কোরা 9 বর্তমানে বাংলাদেশে নাই, তবে বাইরে দুবাইতে আছে এখনো। কনফিগারেশন বের করতে পারবেন কম্পিউটার ল্যাপটপের। এটা হচ্ছে ইন্টেল কোর i5, সর্বপ্রথম যেটা লেখা থাকবে তাহলে i5 এর প্রসেসর, ঠিক আছে? যদি i3 লেখা থাকতো তাহলে i3 প্রসেসর। এরপর হচ্ছে যে এখানে যে শুরুতে সংখ্যাটা থাকবে ওটা হচ্ছে জেনারেশন, যেরকম আইফোন 11, 12, এগুলো আরও বিভিন্ন ভার্সন আছে না, 13, এভাবে কী হয়েছে ভার্সনগুলো
জেনারেশনগুলো চেঞ্জ হয়েছে, একের পর এক জেনারেশন চেঞ্জ হওয়ার সাথে সাথে আপনার কী হয়, ল্যাপটপের মডেলটা চেঞ্জ হয়, লুকিংটা চেঞ্জ হয়। 6 জেনারেশনে এই লুকিং আসছে, 7 জেনারেশন আরেক লুকিং দিচ্ছে, 8 জেনারেশন আরেক লুকিং, এভাবে ম্যানুফ্যাকচারিংগুলো চেঞ্জ হয়। আর প্রসেসরের উপর একটু স্পিডটাও বেস করে, স্পিড আপ থাকে। যেমন ওনার যেটা বলছে পুরো i3 10 জেনারেশন, তাহলে এটা সাপোর্ট পাবে উনি আপনার i5 6 জেনারেশনে সাপোর্ট পাবে, কম্পেয়ার করলে আর কি। বুঝতে পারছেন? না এটা এরপর কি i4 i5 তারপরে হ্যাঁ। 6000 এখানে যে সংখ্যাটা আছে 4 5 6, এখানে যদি 7 থাকতো বা 10 থাকতো শুরুতে, এরকম একটা লেখা থাকতো 8 অথবা 10, 1 0 দিয়ে শুরু হলে তাহলে 10 জেনারেশন, 1 1 দিয়ে শুরু হলে তাহলে 11 জেনারেশন। তারপরে একটা 2.4 গিগাহার্জ ওগুলো দেখতে হবে না। গিগাহার্জটা হচ্ছে যে আপনার প্রসেসরের স্পিডটা, 2.5 গিগাহার্জ রিফ্রেশ রেট বলে এটাকে। ওই দিকে যাইতে হবে না ডিপলি, বুঝে গেলে সবার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমরা বুঝে কি রিফ্রেশ রেট, যখন আমরা রিফ্রেশ রেট দিই, যেখানে দেখাই আমি উইন্ডোজ দিয়ে এটা রিফ্রেশ করলাম না, এই হার্জটা আর কি, বুঝছেন? আর র্যাম বেস করে এখানে 16 জিবি র্যাম আছে, 8 থাকে 2 থাকে বা 0 থাকে, এভাবে যে যেটা বিল্ড করে ওটাই থাকবে। বুঝতে পারছেন? এটা আর একটু ডিপলি দেখার ওয়ে আছে, সেটা দেখাই। এই RAM র্যাম আর ভিতরে কী কী আছে ইনস্টলমেন্ট, এখানে নিচেটা হচ্ছে RAM টাচ, কত হলে মনে হয় স্যার? মিনিমাম 8 জিবি হলে ভালো। এটা হচ্ছে স্টার্ট বার, আর নিচে যেটা আছে এটা হচ্ছে আপনার কি টাস্ক বার। আমরা টাস্ক বারে রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে টাস্ক ম্যানেজার, দেন এটাকে ম্যাক্সিমাইজ করলাম পারফরমেন্স। এখানে সিপিইউ কোর i5 6 জেনারেশন, ঠিক আছে। দেন হচ্ছে র্যাম আছে, মেমোরির জায়গায় হচ্ছে যে কি আপনার র্যামটা কত জিবি র্যাম আছে, এখানে 16 আছে, এখানে দেখাবে কর্নারে কনফিগারেশনটা। ডিস্কের এখানে ছোট করে আপনার লেখা থাকে, আমার এখানে কি আছে বলেন তো, এসএসডি সলিড স্টেট ড্রাইভ। এটা হচ্ছে কি স্পিড রেটটা বাড়তি থাকে এসএসডি হলে, আর যদি হার্ড ডিস্ক হতো, হার্ড ডিস্ক হলে আপনার একটু স্পিড রেটটা কম থাকবে। বুঝছেন কীরকম ডিফারেন্সটা? কখন বুঝতে পারবেন? যখন আপনি কম্পিউটার রান করতেছেন, সর্বপ্রথম আমরা পাওয়ার বাটন অন করি না, তখন একটু ল্যাগ করে, চালু হইতে একটু সময় নেয়। এসএসডি হলে এটা 2 থেকে 5 সেকেন্ডের ভিতরে কি ওপেন হয়। ধারণা আছে এগুলো ধারণা আছে বেসিক? আচ্ছা, আমরা একটু বেসিকটা কভার করবো, ঠিক আছে। এরপর হচ্ছে ওয়াইফাই সিগন্যাল, আর জিপিইউটা আছে এখানে। অনেক সময় এখানে বিল্ডিং গ্রাফিক্স কার্ড থাকে, আর হচ্ছে শেয়ার গ্রাফিক্স। নর্মালি শেয়ার গ্রাফিক্স আপনার র্যাম যেটা থাকবে সেটার হাফ থাকবে যে কি শেয়ার গ্রাফিক্স। এখানে কত ছিল আমার টোটাল? 16, হ্যাঁ 16, আপনার হাফ আসছে 8। যদি 4 জিবি থাকতো তাহলে শেয়ার গ্রাফিক্স পাবেন 2 জিবি এইভাবে। যদি ডেডিকেটেড গ্রাফিক্স থাকে এক্সটার্নাল, সেক্ষেত্রে এখানে এটার উপর একটা থাকবে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড। সেটা হচ্ছে যারা ভিডিও এডিটিংয়ের কাজ করে, মোশন গ্রাফিক্সের কাজ করে, তাদের জন্য সুইটেবল। বুঝছেন কিনা? ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডওয়ালা ল্যাপটপগুলোর প্রাইস অনেক বাড়তি। যদি দুবাই ভিত্তিক ল্যাপটপগুলো হয় সেক্ষেত্রে 40+ বাজেট করতে হয় আর কি। এটা কি ড্রাইভার ডেট জানুয়ারি 2022? এটা হচ্ছে এই গ্রাফিক্স কার্ড যেটা আছে এখানে, ইন্টেল এইচডি গ্রাফিক্স 520। এটা মাইক্রোসফট কোম্পানি আপডেট করছে লাস্ট 2022-এ, বুঝতে পারছেন? ওইটাই মানে কখন বা ভার্সনটা আপডেট হয়েছে, লাস্ট এডিশনটা এখানে আছে। এইচডি আর এফএসডি বা ইউএসডি এগুলো হচ্ছে যে আপনার অনেকটা ডিপলি
ধরেন এইচডিতে আপনার এখানে 720 পিক্সেল কাজ করবে। যারা ইউটিউবে ভিডিও দেখেন ফুল এইচডি হচ্ছে আপনার কত 1080 আর 4K হচ্ছে কত 2000+। তাহলে এখানে FHD লেখা থাকলে 1920 থাকবে রেজুলেশন। আর এখানে আমার এখানে কত থাকবে বর্তমানে 1360 থাকবে। দেখাই ডিসপ্লে 1360/768 রেজুলেশনটা। ফুল এইচডি হলে আরও 1920 থাকবে, আর ইউএসডি হলে সেম অথবা 2000+ থাকবে। তখন 4K ভিডিওগুলো সাপোর্ট করবে। অনেক সময় দেখা যাবে যে আমার এখানে 4K সাপোর্ট করবে না, ভিডিও প্লে করলে আসবে না। এটাতে কত করে? জি, এটাতে কত সাপোর্ট করে? এটাতে হচ্ছে যে এইচডি সাপোর্ট করে। ইউটিউবে এগুলো সাপোর্ট করবে, কিন্তু মোবাইলে এখানে ভিডিওগুলো প্লে হবে না আর কি। যদি কোনো এক জায়গা থেকে 4K ভিডিও র ভিডিও আনছি তাহলে এখানে চালু হবে না। 4K ভিডিও আমাদের প্রয়োজন নাই, কারণ সবাই তো এখন নর্মাল কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল এগুলো ইউজ করতেছে। বাংলাদেশে এখন হয়তো আপডেটেড হয় নাই যে সবাই আপনার হাই কনফিগারেশন বা ল্যাপটপ অথবা মোবাইল ইউজ করতেছে। এগুলো আস্তে আস্তে হয়ে যাবে, আরও অনেক লাগবে। ঠিক আছে, এতটুকু আসতে পারবেন না? এতটুকু ক্লিয়ার? এটা কিভাবে করছে আর একটু clear? ওকে ফাইন। এটা হচ্ছে এখানে টাস্ক বারে আমরা রাইট বাটন ক্লিক করব। কোথায়? নিচে নিচে যে বারটা থাকবে সেটা হচ্ছে টাস্ক বার। রাইট বাটন ক্লিক করলাম, দেন হচ্ছে টাস্ক ম্যানেজার। টাস্ক ম্যানেজারের পর আমরা আসবো পারফরমেন্স। সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এটাকে বলে। তাহলে এটা আমরা বুঝতে পারবো কীভাবে? এখান থেকে দেখলে আমরা আইডেন্টিফাই করতে পারবো। ওকে, আমরা যেগুলো বেসিক প্রয়োজন সেগুলো একটু দেখি। এখানে ডিসপ্লেটা প্রয়োজন আছে। যদি কখনো ডিসপ্লেটা এবার আপডেট না নেয়, যদি ছোটো দেখায়, তখন এখানে রিকমেন্ডেড যেটা লেখা আসবে সেটাকে এনাবল করে দেবেন। ঠিক আছে। সাউন্ড সিস্টেমটা এখানে আছে। যদি ভলিউম আপ ডাউন থাকে তাহলে এখান থেকে আপ করে দেবেন। নোটিফিকেশান, যদি আপনার এখানে ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল অ্যাকাউন্টগুলো আপনি লগ ইন করে থাকেন, সেক্ষেত্রে অনেক সময় নোটিফিকেশান আছে, আপনি চাইলে এখান থেকে অফ করে দিতে পারবেন। এটা অফ করে দিলে আর কোনো নোটিফিকেশান এখানে আসবে না। নো নিউ নোটিফিকেশান দেখছেন কর্নারে শেষে এই জায়গায় নোটিফিকেশানগুলো শো হবে। মোবাইলে যেরকম পপ আপ আছে উপরে দেখায় নোটিফিকেশানগুলো, এখানেও সেমভাবে কর্নারে দেখাবে। এখানে পাওয়ার অ্যান্ড স্লিপটা আমরা দেখি। এখানে আপনার পাওয়ার অ্যান্ড স্লিপের মধ্যে স্ক্রিনটা আমরা নেভার দিয়ে রাখছি। অনেক সময় আপনাদের এখানে 3 মিনিট অথবা 5 মিনিট থাকবে বাই ডিফল্ট, সেটা চাইলে নেভার করে দিতে পারবেন। 3 মিনিট থাকলে বা 2 মিনিট থাকলে কী হবে, আমি মাউসটা নাড়াচাড়া করতেছি না, অফ হয়ে যাবে স্ক্রিনটা, কিন্তু ভিতরে কম্পিউটারটা চলবে, চলমান থাকবে। স্ক্রিনটা বন্ধ হবে, ভিতরে চলবে। আর এখানে আছে স্লিপ মোডে যাবে, শুধু পাওয়ারে ব্লিঙ্ক করবে, আলোটাও চলবে, বাতিটা আপ অ্যান্ড ডাউন হবে। এখানে যদি 2 মিনিট করে দিই, যেহেতু লং টাইম কাজ করবেন সেহেতু আপনার নেভার করে দিলে ভালো হবে, কারণ বারবার কম্পিউটার আপনার লক হয়ে যাবে। যেরকম মোবাইলে পাওয়ার বাটন লক বন্ধ করলে কি লক হয়ে যাচ্ছে, আবার পাসওয়ার্ডটি খুলতে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট না থাকলে, বোরিংয়ের কাজ, সেই জন্য আমরা নেভার করে রাখছি। ব্যাটারি, এখানে পার্সেন্টেজটা শো হচ্ছে কত পার্সেন্ট ব্যাটারি চার্জিং আছে সেটা এখান থেকেও দেখা যায়। আর এখানে শর্টকাট আইকন আছে, এখানে দেখা যাবে। আরও 1 আওয়ার 16 মিনিট কি লাগবে, ফুল চার্জ হতে সময় লাগবে। নিচে এখানেও কি দেখায় পার্সেন্টেজটা। ঠিক আছে। এখানে ব্যাটারি সেভার মোড, আমরা মোবাইলে যেরকম 15% বা 20% হলে আমাদের কি পাওয়ার সেভিং মোডটা অটো চালু হয়ে যায়। এখানেও সেমভাবে আমি 20% দিয়ে রাখছি, বা র্যান্ডমলি এটা থাকে 20%,
এটা হলে আপনার আলোটা অটোমেটিকলি অ্যাডজাস্ট হয়ে যাবে। কারণ আমি এখন আলো বাড়া রাখছি, ডিসপ্লে আপনার এখানে 50 করে রাখছি, সাপোজ আপনাদের এখানে বাড়বে না, আমার এখানে বাড়তেছে, 50 করে রাখছি, তখন এটা আস্তে লো হয়ে যাবে অটোমেটিকলি। ব্যাটারি কীভাবে অপটিমাইজ হচ্ছে, কোনটাতে বেশি হচ্ছে, পুরো এখানে দেখাচ্ছে। স্টোরেজ, এটা হচ্ছে সেটআপ ফাইলটা, মানে কত জিবি আছে বা কতটুকু খালি আছে সেটা দেখাচ্ছে। 155 জিবি ইউজ আর 1 জিবি ফ্রি আছে। এখানে বাকিগুলো তেমন একটা প্রয়োজন নেই। আমরা এখানে আসি, ডিভাইসে আসি। এখানে যদি আপনি ব্লুটুথ কোনো ডিভাইস কানেক্ট করতে চান, সেক্ষেত্রে অ্যাড ব্লুটুথ অপশানে ক্লিক করলে হবে। এখানে আপনার ব্লুটুথ ডিভাইসটা ফায়ারিং দিলে অটোমেটিকলি কানেক্ট হবে। ঠিক আছে, কারণ আমার এখানে কয়টা আছে কানেকশন, 1 2 3টা প্রিভিয়াস ছিল। একবার কানেক্ট করলে আর দ্বিতীয়বার কানেক্ট করতে হবে না, সেকেন্ড টাইম অটোমেটিকলি কানেক্ট হবে। এটা হচ্ছে মাউসেরটা, এটা চলতেছে। প্রিন্টার অ্যান্ড স্ক্যানার, যদি অফিসিয়াল কাজে কখনো প্রিন্ট দিতে হয়, তাহলে এখান থেকে আপনার অবশ্যই প্রিন্টারটা পাওয়ার সাপ্লাই বা পাওয়ার কানেকশান অবশ্যই কী থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। এরপর হচ্ছে একটা ইউএসবি পোর্ট আছে, ইউএসবিটা কম্পিউটারে লাগাইতে হবে। লাগানোর সাথে সাথে অটোমেটিকলি ওই প্রিন্টারের ড্রাইভারটা এখানে ইনস্টল হবে। কোথায়? আপনার কম্পিউটারে। দেন এখানে নোটিফিকেশান শো হবে পাশে, বলবে যে আপনার ডিভাইসটি ওকে আছে, এখন রান হয়েছে, কাজ করতে পারবেন এখন। যদি একবার আমরা ধরেন একটা কানেকশন করছিলাম, একটা ইপসন এই সিরিজের একটা প্রিন্টার কানেকশন করছিলাম, সেটা এখানে আছে, ড্রাইভারটা ইনস্টল হয়ে গেছে। জাস্ট এখানে আমরা ক্লিক করবো অ্যাড এ প্রিন্টার, অটোমেটিকলি সে এক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে ওয়াইফাই কানেকশনটা থাকতে হবে মাস্ট, না হলে ড্রাইভারটা গুগল থেকে নামবে না। মাউস এই ধরনের অপশানগুলো পরিবর্তন করার প্রয়োজন নয়। এটা হচ্ছে যে আমাদের যেটা নর্মাল সিলেকশন কি বা প্রাইমারি কি বলতে পারি, লেফট বাটনটা সেটা কি আছে, লেফটে আছে, লেফট এবং রাইট। যারা বাম হাতি তারা চাইলে কি পরিবর্তন করে দিতে পারবেন। অনেক সময় বাম হাতে যারা ইউজ করে ল্যাপটপ, তারা রাইট করে দিবেন। কার্সর স্পিড, কার্সর হচ্ছে এটা, মাউসটা আমি নড়াচড়া করতেছি, এটা স্পিডটা কতটুকু থাকবে। এটা এখানে করলে কি টাচ প্যাডও কি চেঞ্জ হয়ে যাবে? কোথায়? এখানে? হ্যাঁ, কার্সর 10 আছে, আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী কী করবেন, বাড়ায় এবং কমায় দিবেন। অনেক সময় মাউস যদি দুর্বল হয়ে যায়, তাহলে এখানে কার্সর স্পিডটা বাড়াই দিবেন। দেখানোর কারণ হচ্ছে এগুলো অনেক সময় টাবলগুলো আসবে কাজের ক্ষেত্রে, তখন নিজে নিজে সলভ করে ফেলবেন এই ধরনের টাবলগুলো হয়। ঠিক আছে, হ্যাঁ, টাচপ্যাডের স্পিডটা হচ্ছে এখানে। ধরুন আমি টাচপ্যাডটা নড়াচড়া করতেছি, এটা একটু লো আছে, তাহলে এখান থেকে কী করে দিতে পারবো, আরও বাড়াই দিতে পারবো। এখন ঠিক আছে, স্পিডটা আপ আছে। ডিফারেন্সগুলো বুঝতেছেন? টাইপিং, এটাতে হাত দেওয়ার প্রয়োজন নাই। এখানে প্রয়োজন নেই আমাদের। ফ্যান অ্যান্ড এটাও লাগবে না, এটাও লাগবে না। এখানে ইউএসবি একটা ফাংশন আছে, সেটা হচ্ছে আমি যদি কোনো ইউএসবি এখানে কানেক্ট করে আপনাকে কী করবে, নোটিফাই করবে। যেমন আমি ইউএসবিটা খুলে দেখি, আওয়াজ করছে একটা, মাউসের চিপটা লাগাচ্ছি, আবার এটা নোটিফাই করবে। বুঝতে পারছেন? এটা যদি আপনি না চান তাহলে বন্ধ রাখতে পারবেন। মোবাইল ডিভাইস, এখানে মোবাইল ডিভাইস লিঙ্ক আপ করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই মাইক্রোসফটের অ্যাকাউন্ট সাইন আপ থাকা লাগবে ল্যাপটপে, তাহলে এখান থেকে আপনি কল এবং আপনার স্টোরেজ কী কী ইমেজ আছে মোবাইলে, SMS সবগুলো দেখতে পারবেন মোবাইলে। এখানে আছে আপনার ওয়াইফাই কানেকশনটা,
আমরা বর্তমানে ইউজ করতেছি এটা। আর যদি ওয়াইফাই কানেকশন শো না হয়, ধরুন আপনার এখান থেকে হারিয়ে গেছে কোনো কারণে, ল্যাপটপ অনেক সময় আপডেট না হলে ড্রাইভারগুলো এখানে দেখায় না, অনেক সময় হিডেন থাকে, তখন ম্যানুয়ালি আসতে হয়। কোথায় যাবো আমরা? হোম থেকে নেটওয়ার্ক এবং ইন্টারনেট, এখানে আসি ওয়াইফাই, শো অ্যাভেলেবল নেটওয়ার্ক। তাহলে এখান থেকে খুঁজে পাবেন আপনার যে ওয়াইফাইটা আছে সেটা এখান থেকে কী করতে পারবেন, কানেকশন দিতে পারবেন। কানেকশন দেওয়ার সিস্টেমটা আমি একটু দেখাই। যদি কানেকশন না থাকে তাহলে এরকম দেখাবে, বুঝছেন? এখানে এই তো এই আইকনটা, এরকম একটা মানচিত্রের মতো আইকন দেখাবে। টাইপবারটা একটু বড় করে দিই। তাহলে আমরা আবার কানেকশন দিব কীভাবে দেখাই, আমি এটা ফরগেট দিয়ে দেখাই। সাপোজ এইটা ফরগেট দিয়ে দিই, ফরগেট দিলে যে পাসওয়ার্ডটা সেভ করছিলাম চলে যাবে। পিটিএসটা আমি কানেক্ট করতেছি, এরকম আপনাকে কী বলবে, নেটওয়ার্কের সিকিউরিটি কিটা দিতে বলবে, পাসওয়ার্ডটা দেখে এরপর এখান থেকে ক্লিক করে ধরে পাসওয়ার্ডটা হয়েছে কিনা দেখতে পাবেন। অনেক সময় পাসওয়ার্ড টাইপ করতেছেন আপনার ক্যাপস লকটা অন, সবগুলো বড় হাতে উঠতেছে, তখন আর কি হবে না, ইন্টারনেট কানেকশনটা এনাবল হবে না হাজার চেষ্টা করলেও। এটা হচ্ছে ল্যান্ড কেবলটা, নো কানেকশন, যেটা সরাসরি আপনার ওয়াইফাই সিগন্যাল থেকে রাউটার থেকে সিগন্যাল দিবে। এগুলো লাগবে না। এরোপ্লেন মোড, এখানে যদি এরোপ্লেন মোড করে দিই তাহলে আপনার কম্পিউটারের নেটওয়ার্কটা বন্ধ হয়ে যাবে। মোবাইলে যেরকম আমরা এরোপ্লেন মোড করে দিই, যাতে কেউ কল না দিয়ে ডিস্টার্ব না করে, ওইভাবে এখানে এই অপশনটা আছে। যদি কখনো এই অপশনটা এনাবল থাকে তাহলে আপনার ওয়াইফাই কখনো শো হবে না, এই কারণে দেখাবে এখানে। পরিবর্তন দেখছেন? পরিবর্তনটা দেখেন, এখানে একটা কি আছে, বিমানের মতো একটা কি আইকন চলে আসছে। তাহলে আমরা এটা অফ করে দিই, আমাদের ইন্টারনেট কানেকশনটা ওকে হবে। এরপর হচ্ছে পার্সোনালাইজ, ল্যাপটপের থিম পরিবর্তন করার জন্য। এখান থেকে বিভিন্ন ফিচার আছে, আপনারা এগুলো অ্যাড করতে পারবেন। বাই ডিফল্ট কিছু থিম থাকে এখানে উইন্ডোজে, সেগুলো অ্যাড করতে পারবেন ব্রাউজ থেকে, অথবা এখানে যদি আপনার নিজস্ব ইমেজ দিতে চান, অ্যাড করতে চান ডেস্কটপে, তাহলে এখানে কী যাবেন, ব্রাউজে যাবেন, ব্রাউজে ক্লিক করে আপনার ইমেজ হোক যেটা হোক এখানে অ্যাড করতে পারবেন নিজ পিসি থেকে। এখানে পরে বেশি পরিবর্তন করার প্রয়োজন নাই, পরে আপনার এলোমেলো লাগবে। যখন আপনার কম্পিউটারটা আরেকজন হাত দিবে তখন সে বুঝতে পারবে না, কালারগুলো যখন পরিবর্তন হয়ে যাবে। লক স্ক্রিন, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড কোনটা, যেটা এখন ডেস্কটপে দেখাচ্ছে আইকনটা, ইমেজটা। লক স্ক্রিনটা আমরা একটু দেখাই। লক স্ক্রিন হচ্ছে যেটা আপনার কম্পিউটার যখন ওপেন করে আমরা দেখাবে ওই স্ক্রিনটাই। এখানে আরও মাইক্রোসফটে বাই ডিফল্ট কিছু ইমেজ আছে, সেগুলো দেওয়া যাবে। যে উইন্ডোজ আইকনটা দেখছেন, যেটা ছিল আমরা গুগলে দেখছিলাম, ওইটা হচ্ছে যে কি অপারেটিং সিস্টেমের মেইন আইকনটা হচ্ছে এটা। ফন্ট এগুলো পরিবর্তন করার প্রয়োজন নাই। স্টার্ট টাস্কবার, এখানে টাস্কবারটা একটু ছোটো ছিল, এই জন্য আপনার দেখতে অসুবিধা হচ্ছে। আমি এটা বড় করে দিলাম যাতে আপনার দেখতে সুবিধা হয়। এখানে অনেকেই টাস্কবারগুলো হিডেন রাখে, এভাবে মাউসের কাছে করলে আবার আসবে, এই অপশনগুলো এখানে আছে, ঠিক আছে।
যদি কখনো আপনার টাইপ বারটা ডানে বামে অথবা উপরে চলে যায়, সেক্ষেত্রে এখান থেকে কী করবেন, ফিক্সড করে নেবেন। আমি টপে দিয়ে দিলাম, এটা উপরে চলে গেছে, দেখছেন? এই জন্য টাবলগুলো আসবে, তখন আপনি কী করবেন, এটা সব অলওয়েজ থাকে কোথায়, বটমে থাকবে টাইপ বারটা। তাহলে ঘাবড়ানোর কিছু নেই, হয়তো অনেক সময় দেখবেন রাইটে চলে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে যে আপনার ট্যানের ফিলটা নিতে পারবেন, ট্যানে থাকে আপনার ডান পাশে। এখানে অ্যাপস, কী কী অ্যাপস ইনস্টল আছে সেগুলো এখানে শো হবে। এখান থেকে চাইলে সফটওয়্যার আনইনস্টল করতে পারবেন, সিলেক্ট করে আনইনস্টল। এখানে একটা জিনিস দেখবেন, আপনার কতটুকু স্পেস খালি আছে বা কী পরিমাণ স্পেস নিচ্ছে একটা সফটওয়্যার, সেটা এখানে বলে দিচ্ছে। এটা 1.19, তাহলে কত আপনার অলমোস্ট 2 জিবি। এটা 2.45 পায় আপনার, এটা হচ্ছে কয় জিবি, 4 জিবি। বুঝতে পারছেন? ভিডিও এডিটিং পারপাসে সফটওয়্যার 4 জিবি নিচ্ছে জায়গা র্যামে। যখন তিনটা একসাথে রান হবে তখন আপনাকে এটা মাথায় রাখতে হবে, যখন আপনি মাল্টিটাস্কিং করবেন, মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে আপনাকে র্যাম বাড়িয়ে নিতে হবে। ডিফারেন্সগুলো বুঝতেছেন? একটা জিনিস দেখে, আমার এখানে এখন সফটওয়্যার চালু আছে মাত্র একটা, এই স্ট্যাটাস চালু আছে। র্যাম আমার ইচ্ছা মতো বাড়ানো যায়। জি হ্যাঁ, বিল করা যাবে। দেখেন তাহলে এখানে কতটুকু স্পেস খালি আছে। এই নিউজ আপনার প্রায় আপনার 9 জিবি মতো ইউজ হচ্ছে, আরও 6 জিবি খালি আছে। তাহলে আমার এখানে যদি 8 জিবি হচ্ছে তাহলে কম্পিউটার চলতো না, বন্ধ হয়ে যেত, রাতে বলে সফটওয়্যার চালাতে পারতাম না। কম্পিউটার তখন ওই জায়গায় কি দাঁড়ায় যাবে, আপনার ক্যাপাসিটি অনুযায়ী বা আপনার কাজের ধরন অনুযায়ী আপনি আস্তে আস্তে বিল্ড করবেন। আমরা সর্বপ্রথম 4 জিবি দিয়ে রান করছি যখন কাজ শুরু করতেছি, বা যেগুলো কম্পিউটার ছিল স্যালারন 2005 সালের দিকে, ওখানে ব্র্যান্ড নিউ ছাড়া তখন কোনো কম্পিউটার ছিল না। এখন এগুলো দাম হচ্ছে আপনার 3 থেকে 5 হাজার টাকা, তখন আমরা 60,000 টাকা কিনতেছি। বুঝছেন? এটা হচ্ছে যে আপনার মোবাইলে যেভাবে দুইটা সিম ইউজ করা যায়, দুটো স্লট থাকে ল্যাপটপে, একটা স্লট ইউজ, এখানে দেখছেন আমি যদি কার্সরটা এখানে রাখি, স্লট ইউজ, দুইটা স্লটের মধ্যে একটা আছে 16 জিবি, আরও 16 জিবি লাগানো যাবে, বিল্ড করা যাবে। বুঝছেন? এসএসডি কার্ড লাগানোর পর কি আরো একটা খালি থাকে না? না, এসএসডির জন্য একটা অপশন থাকে, অনেক সময় দুটো অপশন থাকে। যদি কম্পিউটার বড় হয়, 15.6 হয়, তখন হার্ড ডিস্ক এবং এসএসডি লাগানোর অপশন দুটো থাকে, মডেল অনুযায়ী আর কি কম্পিউটার। অথবা গুগলে সার্চ করলে বুঝতে পারবেন ওই মডেলে দুটো অপশন আছে কিনা, অথবা আমাকে দেখালেও বলতে পারবো আমি ওইটা থেকে দুটো অপশন আছে কিনা। কারণ আমার এখানে আসছে শুধু অপশন একটাই। যত ল্যাপটপ স্লিম হবে তত ফাংশন কমবে, যদি পুরাতন বা ওল্ড মডেলের ল্যাপটপ হয় তাহলে ফাংশন বাড়তি থাকবে। স্লিম বিদায় কি আপনার এসএসডিটা হচ্ছে একদম পাতলা, হচ্ছে আপনার এক পাশে 3 ইঞ্চি হবে আর এদিকে হচ্ছে কি 1 ইঞ্চি হবে, হাইটে 3 ইঞ্চি আর উপরে নিচে কিন্তু 1 ইঞ্চি হবে। আর যেগুলো আগের হার্ড ডিস্ক ছিল ওগুলো অলমোস্ট অনেক বড়, একটা মোবাইলের সমান করতে গেলে। যেগুলো ডাব্লিউডি এসএসডি ছিল, ডেস্কটপের এসএসডি, সাথে এসএসডি, সেগুলো আরও বড়। এখন এগুলো আস্তে আস্তে যত বেশি আপডেট হচ্ছে তত আরও কি স্পিড রেটগুলো বাতি দিয়ে কি ইনক্লুড করতেছে কোম্পানির। আসি আমরা যেখানে ছিলাম, ডিফল্ট অ্যাপস, এগুলো হচ্ছে যে আপনার উইন্ডোজের সাথে থাকবে বাই ডিফল্ট অ্যাপসগুলো। অফলাইন ম্যাপ এগুলো আর প্রয়োজন নেই এখানে, জাস্ট ইম্পর্টেন্ট ফাইল হচ্ছে এটাই। হোমে যাই আমরা আবার, অ্যাকাউন্টস, এখানে চাইলে আপনার যে কোনো একটা মেল, জিমেল অথবা মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে রাখবেন, ঠিক আছে? ইমেল অ্যাকাউন্ট অ্যাড করা আছে, দেখছেন? অ্যাড করা থাকলে আপনি অনেকগুলো ফিচার্স অ্যাক্টিভ করতে পারবেন। এখানে সাইন ইন অপশন হচ্ছে আপনার
ল্যাপটপে পাসওয়ার্ড প্রয়োজন হচ্ছে দেওয়ার জন্য, তাহলে এখান থেকে পাসওয়ার্ড দিতে পারবেন। চেঞ্জ অলরেডি পাসওয়ার্ড দেওয়া আছে, তাহলে দিতে পারবো, ঠিক আছে। আমার মোবাইলে এখন ইমেল আইডি যেটা আছে ওটাকে আমি এখানে দিতে পারবো? হ্যাঁ পারবেন। ফিঙ্গারপ্রিন্ট, ফেস লক অপশনগুলো এখানে আছে, ঠিক আছে। এখান থেকে ল্যাপটপে দুইজন ইউজার জন্য দুইটাই অ্যাকাউন্ট কিভাবে করতে হবে? কেসটা এখান থেকে করতে পারবেন। আপনার অ্যাডমিনিস্ট্রেটর থেকে খোলা যাবে দুইটা। কোথায় যেতে হবে? গেস্ট ওপেন দেখাচ্ছি, অ্যাক্সেস অর ওয়ার্ক, এখানে এখান থেকে আরেকটা মেল কানেকশন করে দেখাতে হবে, এটা সার্ভার কানেক্ট করে। এখান থেকে আপনি মেল একটা দিয়ে কী করতে পারবেন, আর একটা গেস্ট ওপেন করে রাখতে পারবেন। যেটা আমি মেল ওপেন করে রাখছি সেই জন্য আমাকে এখানে দিতে না, সুইচ টু লোকাল অ্যাকাউন্ট। ডিসপ্লে, মাউস পয়েন্টার, এগুলোতে আমার একটা প্রয়োজন নাই। এখানে একটা জিনিস প্রয়োজন আছে, এটা যদি কখনো কিবোর্ড আপনার কাজ না করে, সে অপশনটা পাবেন এখানে। কিবোর্ড ওপেন হয়েছে, অন স্ক্রিন কিবোর্ডটা। কোথায় যেতে করতে হবে? এখানে আসি, এটা হচ্ছে এই অপশানে। এখানে ডিসপ্লে অপশনগুলো এখানে আছে, আমরা তো প্রথমে দেখছি ওখানে, এগুলো আর এখানে পরিবর্তন করার প্রয়োজন নাই। মাউস পয়েন্টার অনেকে আছে আপনার এখানে যেটা সাদা আছে কালো করে দেয় এভাবে। টেক্সট কার্সর, কালার ইফেক্ট এগুলো পরিবর্তন করার প্রয়োজন নেই, কারণ হচ্ছে আপনার কম্পিউটারটা অন্যজনে ইউজ করতে পারে, বা কাউকে একজনকে দিলেন তখন সে কনফিউজড হয়ে যাবে। কিবোর্ডে এটা অন স্ক্রিন কিবোর্ড তাহলে বললে হবে। কিবোর্ড যদি কাজ না করে তখন অন স্ক্রিন কিবোর্ড দিয়ে কাজ করে ফেলবেন। এটা নিয়ে আসতে পারবো টেক্সট বার? হ্যাঁ পারবেন, এখান থেকে আপনার পিন করে রাখলে হবে। রাইট বাটন ক্লিক করে পিন টু টাস্ক বার। টেক্সট বারে যে রাইট বাটন কি করতে হবে? হ্যাঁ ওই সফটওয়্যার উপরে রাইট বাটন ক্লিক করে পিন টু টাস্ক বার। তাহলে আমি যদি এখান থেকে ডিলিটও করে দিই, এখন এটা থাকবে এখানে আইকনটা, এখানে ক্লিক করলে আবার অটোমেটিকলি ওপেন হবে। যখন ওপেন হবে তখন একটা নীল কার্সর দেখা যাবে ওই আইকনের নিচে বা ওই অ্যাপসের নিচে। এখন ক্লোজ করে দিলাম, তাহলে কি নাই, এটা অ্যাক্টিভ নাই, জাস্ট আইকনটা এখানে লক আছে। আনপিন করে দিলাম, আবার চলে যাবে। এরপর আসি সার্চ, এখান থেকে আপনি যে কোনো কিছু সার্চ করতে পারবেন। আমি ফার্স্ট দিলাম, ধরুন আপনি কী চাচ্ছেন, পাসওয়ার্ড দিতে চাচ্ছেন, পাসওয়ার্ড দিলাম, অটোমেটিকলি আমাকে পাসওয়ার্ডে অপশনে নিয়ে চলে আসবে। আচ্ছা হয়তো এগুলো দেখে আপনার মনে না আসতে পারে তাহলে কোনটা কী আছে, আপনার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হচ্ছে, তাহলে এখানে ফাইন্ড এ সেটিং, তাহলে থিম থিম লিখলেন, তাহলে এটা চলে আসছে। আসছে অপশনে এভাবেও কী করতে পারবেন, সার্চ করে নিয়ে আসতে পারবেন। আর বেশি এটা তেমন একটা প্রয়োজন নাই। এখানে একটু আপনার উইন্ডোজ আপডেটটা একটু ইম্পর্টেন্ট আছে। অনেক সময় আপনার মাউস, কিবোর্ড বা আনুষঙ্গিক যে অপশানগুলো আছে ইন্টারনাল, ওগুলো কাজ করে না ড্রাইভারটা আপডেট না হলে। ড্রাইভারটা এখানে চেক করে দেখতে হবে, চেক করে আপডেট দিয়ে কোনটা যদি মিসিং থাকে
আর এখান থেকে ডাউনলোড হয়ে ইনস্টল হবে, দেন হচ্ছে রিস্টার্ট নেবে। রিস্টার্ট না নিলে অ্যাক্টিভ হবে না। কম্পিউটার যখন আমরা সফটওয়্যার ইনস্টল দিই উইন্ডোজ, তখন ওই যে সফটওয়্যারটা থাকে ওটা দিয়ে কি বাই ডিফল্ট চলে। কিন্তু আদার্স যে আপনার মডেল অনুযায়ী যে মাউসে যেমন সাউন্ড সিস্টেমেরটা ওয়েল বেস, সেটা ওই অপারেটিং সিস্টেমের নাই, বা যে ফাইল থেকে আমরা সেট আপটা দিয়েছিলাম, তখন এটা ফিক্সড হওয়ার জন্য মডেলের সাথে কী করে ড্রাইভারটা আপডেট হয়ে আসে। মাইক্রোসফটে এই অপশনটা রাখছে, না হলে আপনার ধরুন এখানে সাউন্ড সিস্টেমটা দেখাবে না। সর্বপ্রথম যখন আমরা সেট আপ দিই সাউন্ড সিস্টেম শো হয় না, ডিসপ্লেটা একটু ফ্যাকাশে দেখা যায়, যে মডেল ডিসপ্লে আছে ওই মডেল মধ্যে কী হয় না, ফিক্সড হয় না। যেমন এখানে এখন কী হচ্ছে, মাইক্রোসফট ডিফেন্ডার অ্যান্টিভাইরাসটা কি নামতেছে। ল্যাপটপকে কী করার জন্য, এটা অ্যান্টিভাইরাস হচ্ছে আপনার প্রোটেক্ট করার জন্য, যাতে ভাইরাস স্ক্যান করতে না পারে। আগে যেটা ছিল ভার্সন, ওইটাতে কাজ করবে না। ভার্সনটা দেখছেন চেঞ্জ হয়ে আসছে। ডাউনলোড হচ্ছে, এখন হবে দিন ইনস্টল। দেখছেন প্রসেসগুলো। ইনস্টল হওয়ার পর অনেক সময় আপনার রিস্টার্ট খুঁজে, ড্রাইভারটা অ্যাক্টিভ হওয়ার জন্য কম্পিউটার বন্ধ হয়ে আবার চালু করতে হবে। এটার মধ্যে রেখে দিলেন, রেখে ক্লোজ দিয়ে দিলেন, তাহলে কিন্তু আর এটা হবে না, বুঝছেন। এটাতে রিস্টার্ট প্রয়োজন নাই, সেই জন্য আর দেখায়নি। এখানে আপনার ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন, এখানে মোর ম্যানেজ সেটিংয়ে আপনার রিয়েল টাইম প্রোটেকশন এগুলো অন করে রাখতে হবে। অনেকে দেখবেন যে হয়তো আপনি নতুন, আপনি জানেন না, আপনাকে বলবে যে ল্যাপটপ পারচেস করার জন্য একটা অ্যান্টিভাইরাসও কিনে ফেলেন। আসলে ওগুলো প্রয়োজন নাই, মাইক্রোসফট কোম্পানি ওরা সিকিউরিটি ওরা নিচ্ছে দিচ্ছে, যেটা আমরা ওদের সফটওয়্যারগুলো ইউজ করতেছি, অপারেটিং সিস্টেমটা। এখানে কি আছে, রিয়েল টাইম প্রোটেকশনটা অটোমেটিকলি ধরে ফেলবে। যখন আমি একটা ফ্যান ড্রাইভ লাগাচ্ছি, ভাইরাস আছে, সে আমাকে কী করবে, নোটিফাই করবে ফ্যান ড্রাইভটা খুলে ফেলার জন্য, অথবা ওখানে ওই ফ্যান ড্রাইভে বা ওই ডিস্কে কী করবে, ওই জাঙ্ক ফাইলগুলো অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। আপনার এখানে কী করবেন, অ্যাটাক করবে না। ক্লাউড ডেলিভারি প্রোটেকশন, অটোমেটিক স্যাম্পল সাবমিশন দিয়েছেন, হচ্ছে ট্যাম্পার অন থাকলে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন দিয়েছেন, এটাই, এটা অ্যাক্টিভ রাখতে হবে। আসি মোটামুটি আমাদের ইন্টারফেসটা ক্লিয়ার। আমরা সফটওয়্যার ডাউনলোড এবং ইনস্টলেশন দিয়ে যাই। সিস্টেম সম্পর্কে আমাদের কোনো কোশ্চেন নাই, মনে থাকবে ওগুলো একটু প্র্যাকটিস করে দেখতে হবে। ঘাটাঘাটি করে দেখবেন বাসা বসে, অথবা এখানে দেখলেন কমপ্লেন না থাকবে, এগুলা হয়ে যাবে আস্তে আস্তে কাজ করতে করতে। কোনটা? এটা এটা হচ্ছে আপনার এসটিপি নোট বা নোটপ্যাড। আমরা নোট ডাউন করার জন্য লিখি আর কি, কোনো কিছু নোট ডাউন করার জন্য এভাবে নোটপ্যাড রাখতে পারবেন। হ্যাঁ, সার্চ বারে ক্লিক করলে, সার্চ বারে ক্লিক করে দেন সার্চ করতে হবে, লিখতে হবে NOTE, লিখলাম, আসছে নোটপ্যাড। যদি স্টিকি নোট পাওয়া যায় না, স্টিকি নোট আসছে। স্টিকি নোট হচ্ছে আপনার এটা মেলের সাথে কানেক্টেড, আমি যেটা লিখতেছি সেটা মেলে আমার সেট থাকবে অটোমেটিকলি। হ্যাঁ, যেটা আমরা মাল্টিটাস্কিং করি,
আদার্স কম্পিউটার ইউজ করি, আমাদের মেল লগ ইন থাকে। আমি এখানে কি নোট ডাউন করছি আমার মনে নাই, তাহলে ওই কম্পিউটার দেখতেছি। এই জন্য আমরা স্টিকি নোটে কী রাখি, নোটগুলো রাখি, বা ডেলি টাস্কগুলো বা ফিউচার কী টাস্ক করবো, কী কী কাজ পেন্ডিংয়ে আছে, এগুলো আমরা নোট ডাউন করে রাখি এভাবে। বুঝছেন? এটা হলে আপনার ধারাবাহিকতা থাকবে, কাজের স্পিডটা বজায় থাকবে। আসেন আমি একটু ছোটো করে দিই টাস্কটা। ওকে, সফটওয়্যার আমরা কিছু সফটওয়্যার ডাউনলোড এবং ইনস্টলেশনটা দেখি কীভাবে আমরা সফটওয়্যার ডাউনলোড করব। সাপোজ স্ক্রিনশট নিতে হবে আমাদের। স্ক্রিনশট নেওয়ার জন্য কী লাগবে? LIC লাইট শট ডাউনলোড। গুগলে সার্চ করে এতটুকু আমি টাইপ করলাম, গুগল আমাকে রিকমেন্ড করতেছে, ও আমি কি সার্চ করতেছি বা কী করতেছি সেটা বুঝতে পারছে। এখানে লেখাগুলো এরকম আসবে, তাহলে আমরা অ্যারো কি দিয়ে আমরা কী করবো, নিচে ডাউন করবো, স্ক্রল ডাউন করে লেখাটা এখানে ইম্পোর্ট করলাম, দেন এন্টার প্রেস করলাম। আচ্ছা, দেন কন্ট্রোল প্রেস করে নিউ ট্যাবে ওপেন করলাম। এখানে সফটওয়্যারগুলো হচ্ছে দুইটা ভার্সনে আছে, একটা হচ্ছে যে ম্যাক ভার্সন, একটা হচ্ছে উইন্ডোজ ভার্সন। তাহলে আমাদের কোনটা প্রয়োজন এখন? উইন্ডোজ। যে কোনো উইন্ডোজে চলবে, 7, 10, 11 যেটাই হোক সাপোর্ট করবে। ম্যাক হচ্ছে যেগুলো অ্যাপল কোম্পানির ল্যাপটপ, ওগুলাতে সাপোর্ট করবে। ডাউনলোড হলে এখানে শো হবে পাশে, জিমেলের পাশে এখানে একটা কি ডাউনলোড আইকন থাকবে, এখানে কি হবে দেখাবে। দেন এখানে শো ইন ফোল্ডার দিলে কোন ফোল্ডারটা ডাউনলোড হয়েছে আমাকে নিয়ে যাবে। আসছে। সফটওয়্যার ইনস্টল দেওয়ার সিস্টেম হচ্ছে রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। ওটা ডাউনলোড দেওয়ার পর আবার রাইট বাটন ক্লিক করে হ্যাঁ, রাইট বাটন সিলেক্ট করব, সর্বপ্রথম একটা ক্লিক করে আমরা সিলেক্ট করব ওই ফোল্ডারটাকে, ওই ইনস্টলেশন ফাইলটা, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। সবগুলা সফটওয়্যার ইনস্টল দেওয়ার সিস্টেমটা এটা একই। ইয়েস দিব, এরপর দেন হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে বলেছে, ল্যাঙ্গুয়েজটা আমরা ইংলিশ রাখবো। দেন হচ্ছে লাইসেন্স এগ্রিমেন্ট, টার্মস অ্যান্ড কন্ডিশন যেটাকে বলে, সেটা অবশ্যই কী করতে হবে, ওদের সাথে একমত পোষণ করতে হবে, না হলে ইনস্টলেশন বা নেক্সট পরবর্তী স্টেপটা আমাকে দিবে না, অ্যালাউ করবে না। নেক্সট দিলাম। বর্তমানে এটা বলতেছে ইনস্টলগত অবস্থা আছে, আমি আবার ইনস্টল দিচ্ছি। ইনস্টলিং হচ্ছে। ইনস্টল হওয়ার পর আমাকে সাকসেস ধন্যবাদ জানাচ্ছি, ঠিক আছে, জন্য। এরপর ফিনিশ দিলাম। এভাবে আইকনটা এখানে শো হবে। আইকনটা কীরকম ছিল? পাতার মতো ছিল না সফটওয়্যার আইকনটা? যদি আমরা এখানে নিউ ট্যাবে ওপেন না করতাম, অনেক সময় এই সাইডে পাওয়া যায় না। এই ভিডিও কি আমরা অন্য একটা সাইডে আমরা কী করবো, চেষ্টা করে দেখব। যদি এখান থেকে নিশ্চয় ক্লিক করতাম, তাহলে আবার আমাকে ব্যাকে যেতে হতো। এরপর আসি আমরা টাইপিং পারপাসে কিছু সফটওয়্যার। এটা আপনার যদি এখানে নাও থাকে, আপনার থাকবে এখানে হিডেন আইকনে। এখানে একটা হিডেন আইকন আছে, দেখছেন উপর দিকে হাফ এরোর মতো কি আছে, একটা আইকন আছে না নিচে, খেয়াল করছেন? এই চিহ্নের মতো আছে না একটা, এটাতে আমরা ক্লিক করবো। এখানে ক্লিক করে এটাকে বাইরে নিয়ে চলে আসবো। এগুলো হচ্ছে লাইট ওয়েট সফটওয়্যার, সেই জন্য আপনার হিডেন আইকন বা এই ধরনের অপশনে থাকে। এটা মাত্র আপনার 200 MB বা 200 KB বা 500 KB হবে সাইজটা।
এখানে এখন তো ছোট ছোট গুলা থাকে। তাহলে স্ক্রিনশট নিবেও কীভাবে দেখেন, এটা সুবিধা হচ্ছে যে আপনি এরিয়া অনুযায়ী আপনি স্ক্রিনশট নিতে পারবেন। ধরেন কোনো কাজ করতে প্রবলেম হচ্ছে, কোন জায়গায় আপনি প্রবলেমটা কী হয়েছে সেটা আপনি আইডেন্টিফাই করে দিলেন। এখানে পুরোটা আমি সিলেক্ট করলাম এক পাশ থেকে টেনে, আমি বললাম যে আমার এই জায়গায় প্রবলেম হচ্ছে, তাহলে এটা মার্কিং করে দিলাম, এটা মার্ক করে দিলাম। এখানে চাইলে আমি অ্যারোকে দিয়ে বুঝাতে পারবো যে কি যখন সাপোর্টের প্রয়োজন হবে, অনলাইনে যখন সাপোর্ট নেবেন তখন এগুলা টেকনিকগুলো অ্যাপ্লাই করবেন। এখানে চাইলে টেক্সটও লিখতে পারবেন, টেক্সট অপশন আছে এখানে, দেখা যায়। দেন এটাকে আপনি সেভ করতে পারবেন এবং কপি করতে পারবেন, প্রিন্ট দিতে পারবেন, শেয়ার করতে পারবেন যে কোনো জায়গায়। এখানে আমি সেভ দিয়ে দেখাচ্ছি, সেভ দিয়ে আমি ডেস্কটপে সেভ করলাম। এখানে ফাইল নেমটা আপনি পরিবর্তন করে দিতে পারবেন। আমরা স্ক্রিনশট ফাইল অটোমেটিকলি আসে, সেটা রাখলাম, সেভ দিলাম। এটা হচ্ছে যে স্ক্রিনশট ফাইল এই ইমেজটাই। যদি আপনি সোশ্যাল মিডিয়াতে কাউকে পাঠাতে চান, হোয়াটসঅ্যাপ কিংবা মেলে অথবা ফেসবুকে, সেক্ষেত্রে আপনার আর সেভ করার প্রয়োজন নাই। আমার মনে হচ্ছে যে আপনি ওকে পাঠিয়ে দিলেন, কাজটা শেষ, তাহলে আপনি কপি করে এভাবে জাস্ট এখান থেকে কপি করে এটা পাঠিয়ে দিলেন। ঠিক আছে, এরপর হচ্ছে বাংলা টাইপিং করার জন্য আমাদের কিছু সফটওয়্যার লাগবে, সেগুলো কীভাবে ডাউনলোড করবেন দেখাচ্ছি। অব্রো কিবোর্ড ডাউনলোড, ফ্রি ডাউনলোড। অনেক সময় প্রিমিয়াম থাকবে, প্রিমিয়ামগুলো আমাদের ক্লিক করার প্রয়োজন নেই, ঠিক আছে। এখানে ফ্রি ডাউনলোড আমরা ক্লিক করলাম, এখানে দেখেন গুগল অ্যাডসেন্সের একটা অ্যাড আসছে, বিজ্ঞাপন আসছে, তাহলে এটাকে আমরা স্কিপ করবো। এখানে ফ্রি ডাউনলোড দিলে কী হবে, অফার আমি যে সফটওয়্যারটা আছে এটা অটোমেটিকলি ইনস্টল হয়ে যাবে। এখানে লেখা আছে দেখছেন ছোটো করে অ্যাডভার্টাইজমেন্ট। আমরা সফটওয়্যার নাম হচ্ছে কোনটা, অব্রো। আমাদের অ্যাডভার্টাইজমেন্ট আসছে কোনটা, অফ্রমিং। তাহলে আমাদের এটা প্রয়োজন নাই, এটার নাম বেশ সরাসরি ইনস্টল হয়ে যাবে, বাড়তি দামে দেবে। তাহলে এটার নাম দিচ্ছি ডাউনলোড হ্যাজ স্টার্ট। এখানে দেখাচ্ছে ফাইলের সাইজটা হচ্ছে 6.7, 7 MBর মতো এটা ডাউনলোড হচ্ছে। এটা হচ্ছে ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করে কতটুকু সময় নেবে। আরেকটা আছে আপনার বিজয় 52, এটা আমরা একটু ডাউনলোড করে দেখি। কারণ এই সফটওয়্যারের জন্য আপনি মানুষের কাছে খুঁজতে হবে, কখন দিবে, ফ্যানটাকে নিবে, অনেক ঝামেলা। এগুলো ফ্রি যে সফটওয়্যারগুলো আছে আমরা এগুলো অনলাইন থেকেও কি ডাউনলোড করে নিব। আচ্ছা, এখান থেকে আমি জাস্ট কন্ট্রোল প্রেস করে নিউ ট্যাবে নিয়ে গেছি। যদি এই সাইডে আমি না পাইতাম, আমি জানি যে এই সাইডে আমি হয়তো পাবো না, ঝামেলা করবে, তাহলে আমি আরেকটা সাইডে দেখতে পারবো। এই ডাউনলোড, এখান থেকে সেমভাবে আপনি গুগল ক্রোমটা নামাইতে পারবেন। অনেক সময় গুগল ক্রোম না থাকলে মাইক্রোসফট ইডেসটা থাকবে, ওইখান থেকে আপনার গুগল ক্রোমটা নামাই ফেলবেন। এখানে ইডেসটা
মাইক্রোসফটের সফটওয়্যার এটা, এখান থেকে গুগল ক্রোম। এখান থেকে জাস্ট একটু সময় নিবে, দেন হচ্ছে ডাউনলোড ক্রোম 64 বিট। দেখছেন অনেক সময় সফটওয়্যার আপনার 32 বিট অপারেটিং সিস্টেম এবং 64 বিট থাকে, এটা সফটওয়্যার দুইটা কপি থাকে। এটা কীভাবে বুঝবেন? আপনি পিসিতে গিয়ে আপনার দেখে নেবেন যে আপনার অপারেটিং সিস্টেমটা কত আছে, কত বিট আছে। এখানে কত আছে অপারেটিং সিস্টেমটা? 64 বিট না? 64 বিট হলে যে কোনো সফটওয়্যার আপনার এখানে কি ইনস্টল হবে। 32 বিট হলে 64 বিটের সফটওয়্যারগুলো ইনস্টল হবে না। বুঝতে পারছেন? ধরেন সাপোজ আমার এখানে 32 বিট আছে, আমি চাইলে এখন 2021 ওয়ার্ডটা ইউজ করতে পারবো না, মাইক্রোসফট ওয়ার্ড 2021 ভার্সনটা, কারণ সে শুধু কি 64 বিট রিড করতে পারে। ওইভাবে সফটওয়্যারটা বানান। ডাউনলোড হয়েছে? হ্যাঁ ডাউনলোড হয়েছে। এটা একটু ডিফারেন্ট আসছে, এটা একটু দেখাই। দেখেন ক্রোমটাও আসছে, গুগল ক্রোমটা সেমভাবে এটা রানার্স অ্যাডমিনিস্ট্রেটর দিলে কী হবে, ইনস্টল হবে। আমার এখানে যেহেতু আছে আমি এটা করতেছি না। এটা হচ্ছে আপনার কি লগ ফাইল বা জিপ ফাইল বলে এটাকে, উইনার। এটাকে জাস্ট রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট হচ্ছে আপনার আনলক করতে হবে। এটা বেল সিস্টেম আছে না, লক সিস্টেম, এটা থাকার রিজন হচ্ছে এখানে অ্যাক্টিভেশন কোড আছে। অনেক সময় এই কোডগুলো গুগল থেকে কী করে, গুগলে আপলোড দিলে ওগুলো ডিলিট হয়ে যায়, কারণ এগুলো হচ্ছে অনুমোদিত না। হয়তো একজনে মেক করছে, বাকিরা ডাউনলোড করে করে কি তাদের ওয়েবসাইটে বা তাদের সাইটে কী হচ্ছে পাবলিশ করে রাখছে। তো সে যদি বুঝতে পারে ক্লেম করবে, তখন আপনার ডিলিট হয়ে যাবে, গুগলটা সরাই ফেলবে। ওই সুবাদে জিপ ফাইলে করে রাখে। জিপ ফাইলে করে রাখলে আর এটা ভাইরাস অ্যাটাক করবে না, বা কোনো কেউ চাইলে এটা কি ডিলিট করতে পারবে না। এই জিপ ফাইলের ভিতরে কী আছে আমরা জানি না। এক্সট্রাক্ট ফাইল ওকে দিলাম, সেম এটা নামে ফোল্ডারটা ওপেন হবে। আসছে এটা এরকম একটা ফোল্ডার ছিল সফটওয়্যার, এখানে সফটওয়্যারটা আছে বিজয় বান্ন আসছে। দেখছেন কী ছিল, এটা কী আছে দেখছেন, অ্যাক্টিভেশন কি। এটা দেখান, এটা একটু ডিফিকাল্ট, এটা একটু দেখাই আমি। এটা দেখানোর আগে কীভাবে সফটওয়্যার আনইনস্টল করতে হবে। আমার এখানে বিজয় বান্নটা আছে, বিজয় বান্ন আছে, দেখছি বিজয় বান্নের ফিচারটা হচ্ছে এরকম লুকিংটা। আপনাকে বিজয় বান্ন ইউজ করছিলেন? ঠিক আছে, তো এতদিন মোস্তফা জব্বারে ওনার বলে চালাইছিল বিজয় বান্নটা, এখন আস্তে আস্তে উঠে যাবে এটা ইউজ। এখন আমরা ধরো আইটি লাইনে যারা আছি আমরা ইউজে করি না টোটালি, আমরা অনলাইনে লিখে ফেলি, আপলোড লিখে ফেলি। এখন তো আরও আপডেট আসছে, ভয়েস ওভার দিয়ে আমরা কি টাইপ করে ফেলতেছি, গুগল ভয়েস দিয়ে। কখন লিখবো আর মুখে বললে এটা অটোমেটিক টাইপ হচ্ছে, আর কনভার্ট করা যায় লেখাগুলোকে। এখানে আছে, এখানে হচ্ছে যে অনলাইন বাংলা টাইপিং, বাংলা টাইপিং গুগলের যেটা আছে, গুগলের সাইট ওটাতে ক্লিক করতে হবে। এখানে লেখা যাবে, আমি লিখলে আমি আস্তে আস্তে না ভয়েস এক্সটেনশনে করতে হবে। বাংলা আছে ভয়েস, ওকে। অথবা এখানে মোবাইল থেকে আপনি টাইপ করে নোট যেটা আছে স্টিকি নোট এখানে টাইপ করে ফেললেন, তাহলে আপনার এখানে চলে আসবে বা কী করে চলে আসবে, ঠিক আছে। ওখানে মেল মোবাইলে যেটা লগ ইন করা আছে এটার কি, এই নোটবুকটা
এটা মোবাইলও আছে, মোবাইলও চলবে। এগুলো আরও সাইট ইউজ করে দেখাই দিব, সমস্যা নেই। সফটওয়্যার ইনস্টল করার সিস্টেমটা দেখায়। আমরা তো এখন দেখলাম কীভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয়। সফটওয়্যার আনইনস্টল করার জন্য আমরা যাব কোথায়? কন্ট্রোল প্যানেলে। এখানে প্রোগ্রাম, আনইনস্টল এই প্রোগ্রাম। এখানে আমার কী কী সফটওয়্যার ইনস্টল করা আছে সেগুলো এখানে দেখাচ্ছে। এই তো বিজয় বান্ন শুরুতে আছে। বিজয় বান্নটা আমরা একটু আনইনস্টল করে দেখাই। এটা একটু ডিফিকাল্ট, আর সবগুলো ইনস্টলেশন প্রক্রিয়া সেম। রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিলে হবে। এরপরে নেক্সট দিয়ে যাব। সিলেক্ট করে আনইনস্টল করছি। ওকে, এটা করার আগে আরেকটা সিস্টেম দেখতে হবে। এখানে কন্ট্রোল প্যানেলে আমরা থাকবো ইউজার অ্যাকাউন্ট। ইউজার অ্যাকাউন্ট থেকে আমরা এখানে প্রোগ্রাম ফাইল, টার্ন উইন্ডোজ ফিচার অন আর অফ, এখানে একটা ক্লিক করব। ক্লিক করে .NET ফ্রেমওয়ার্কটা আমরা আপডেট করে নেব। সবসময় আমাদের ফ্রেমওয়ার্ক কোথায় থাকে? এখানে আপডেট ফ্রেমওয়ার্কটা থাকে। বিজয় বান্নটা অনেক ওল্ড ভার্সন সফটওয়্যার, সেজন্য সে 4.5-এর এডিশনটা রিড করতে পারে না। আমাদেরকে লো ফ্রেমওয়ার্কটা ইনস্টল করতে হয়। এখানে ক্লিক করে এরকম থাকবে, তো ব্ল্যাঙ্ক থাকবে। এখানে একটা ক্লিক করে আমরা ওকে দিব। ওকে দিলে অটোমেটিকলি এটা কী হবে? ডাউনলোড হয়ে যাবে। আমার এখানে আছে, সেটা আর প্রয়োজন নেই। আপনাদের ক্ষেত্রে এটা আবারটা করবে, বা এখন করে দেখতে পারেন। একটু পরে আমি এটা দেখাই দিই। বিজয় বান্নতে আমরা আসলাম। এখানে বিজয় বান্ন রাইট বাটন ক্লিক করে ইনস্টল। এই জায়গায় তখন আপনাকে ওয়ার্নিং দেখবে যে .NET ফ্রেমওয়ার্ক আপডেট করার জন্য। এভরিওয়ান নেক্সট, আই এগ্রি, টার্মস অ্যান্ড কন্ডিশনটা ঠিক আছে। ক্লোজ দিলাম। ক্লোজ দেওয়ার পর আমরা সার্চ বক্সে আসলাম। বিজয় বান্ন আসছে। জাস্ট একটা ক্লিক করলাম। অটো অ্যাক্টিভ হয়ে গেছে। এটা আমি একবার করছিলাম, সেই জন্য চলে আসছে। এটা যদি অ্যাক্টিভ না হয় একটা বক্স আসবে। এখানে বক্সের ঘরে আপনার 4টা বক্স থাকবে অথবা 5টা থাকবে। এই কিগুলো দিতে হবে। 1 2 3 4 5, 5টা বক্স থাকবে খালি খালি। প্রথম করে এটা এখান থেকে কপি করে Ctrl+C দিয়ে Ctrl+V দিয়ে পেস্ট করে দেন অ্যাক্টিভ দিলে হয়ে যাবে। এটা একবার অ্যাক্টিভ করছি বিজে, আর বারবার অ্যাক্টিভ কোডটা করতেছে না। আর একটা সফটওয়্যার আছে আপনার এনিডেক্স। এখান থেকে আমরা ডাউনলোড দিব। এটা হচ্ছে রিমোট ডেস্ক। আপনার কম্পিউটার অ্যাক্সেস নেওয়া যাবে যে কোনো জায়গা থেকে, বা আপনার কাজ করতে প্রবলেম হচ্ছে, অ্যাক্সেসটা শেয়ার করতে পারবেন। এটা হচ্ছে ইন্টারনেট কানেকশন যতক্ষণ থাকবে ততক্ষণ অ্যাক্সেসটা থাকবে। ইন্টারনেট কানেকশন বন্ধ হয়ে গেছে, অ্যাক্সেসটা চলে যাবে, বা আপনি ক্লোজ করে দিলেন তাহলে বন্ধ হয়ে যাবে। এটা এখান থেকে ডাউনলোড হবে। তো আমার এখানে ইনস্টল করা আছে। ইন্টারফেসটা দেখায় কীরকম। এখানে এনিডেক্স এবার ক্লিক করলাম।
একটা আইডি নাম্বার আছে, এই জাস্ট কপি করে পাঠিয়ে দিলে হবে, অথবা আগে যেগুলো কানেকশন করছিলাম সেগুলো এখানে আছে। এখানে আমরা নতুন ধরেন আপনার সাপোর্টে পর্যন্ত বাসা থেকে বসে আমি সফটওয়্যার ইনস্টল করতে পারতেছি না, ওটা আবার টাকা বলেছি, তখন ওই নাম্বারটা দিলে আমরা এখানে ইনপুট করব, এই অপশনে ইনপুট করে নেক্সট দিলে হবে, ওখান থেকে আপনি অ্যাকসেপ্ট করতে হবে কলের মতোই, কিন্তু ক্যামেরা চালু হবে না, শুধু স্ক্রিনটা শেয়ার হবে। আবার আমি এখানে ক্লোজ দিয়ে দিলাম, তাহলে এটা কানেকশন শেষ দুই জায়গা থেকে। এটা হচ্ছে রিমোট কন্ট্রোল সফটওয়্যার, পিসির অ্যাক্সেস নেওয়ার জন্য, যে কোনো জায়গা থেকে বসে অ্যাক্সেস নেওয়া যাবে, দেশে হবে। মোবাইল নাম্বার হবে না, জি মোবাইল নাম্বার হবে না, এটা মোবাইল ভার্সন না, এটা হচ্ছে ল্যাপটপ ভার্সন সফটওয়্যার, ল্যাপটপ বা ডেস্কটপ ভার্সন। হ্যাঁ, সফটওয়্যার আমরা দেখি টাইপিং মাস্টার। টাইপিং মাস্টার আপনারা এগুলা, কারো যদি আপনার টাইপিংগুলা স্মুথ না হয় বা প্রপারলি না হয়, টাইপিং মাস্টারটা ডাউনলোড করে প্র্যাকটিস করবেন। ডাউনলোড নাও, স্যার আমার এখানে আছে কিনা আগে দেখি, আমি টাইপিং ইনস্টল করা, হ্যাঁ ইনস্টল করা আছে। ইনস্টল করা থাকলে এরকম শো হবে, আমি ইনস্টলটা দিচ্ছি, ইনস্টল করা নাই, তাহলে একটু ইনস্টল করে দেখাই। এখানে রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, ইনস্টল ফর অল ইউজার ইংলিশ থাকুক, accept the agreement, next and next. ইনস্টল হোক, এর পাশাপাশি আপনারা ইয়ে করেন, হাতটা ক্লিয়ার আছে কিনা, ফিঙ্গারপ্রিন্ট সেটটা আপনাদের ধারণা আছে কিনা, কিবোর্ডের লেআউটটা বুঝেন কিনা। কারণ আমি মনে আছে, এখানে আপনার নামটা দিলেন, ঠিক আছে, দেন এন্টার দিবেন, লঞ্চ, স্টার্ট নাও, স্টার্ট 1.1 দিলাম, ফিঙ্গারপ্রিন্টের সেট দেখাচ্ছে। হ্যাঁ, এখানে একটা ফিঙ্গারপ্রিন্ট আমি একটু বলে দিই, কিবোর্ড একটা কিবোর্ড চালু করি,
কিবোর্ড আপনার যেগুলো ইউজ করতেছেন বড়গুলা, নর্মালি আপনার কিবোর্ডে কী থাকে 160 থেকে 107-8 এরপর উপরে থাকে। মিনিমাম রিকোয়ারমেন্ট 160টা, যদি এমসিকিউতে আসে আর কি কোশ্চান, এটা কিবোর্ডে কয়টা কী থাকে, তাহলে আপনার সঠিক অ্যান্সারটা হবে 160টা। অনেক সময় মাল্টিমিডিয়া কি আরও অনেক সময় কী থাকে উপরে, এই ধরনের কিবোর্ডে মডেল অনুযায়ী, কিবোর্ডের কারণ অনুযায়ী অনেকগুলো কী থাকে। এখানে শুরুতে এটা হচ্ছে কি আপনার অ্যালফাবেট কি হচ্ছে, এগুলো অ্যালফাবেট কি হচ্ছে আপনার এএস ডিএফসি সেমিকোলন এলকেএস, মানে এ থেকে জেড পর্যন্ত এগুলো হচ্ছে অ্যালফাবেট কি। উপরটা হচ্ছে আপনার নাম্বার কি, এগুলো হচ্ছে আপনার বিশেষ কি, যেগুলো এখানে দেখা যাচ্ছে লাল মার্ক করা। এই ফাংশনগুলো হচ্ছে আপনার নিউমেরিক কি, নিউমেরিক নাম্বার। উপরটা হচ্ছে ফাংশন কি, বুঝা যাবে। অ্যালফাবেট হচ্ছে যেগুলো এ থেকে জেড পর্যন্ত, বা এখানে সেমিকোলন, কোলন, কমা, ফুল স্টপ, এগুলো হচ্ছে যে কি অ্যালফাবেট কি ক্যাটাগরির মধ্যে পড়তেছে। রেড মার্ক করাগুলো হচ্ছে আপনার বিশেষ কি, কন্ট্রোল, অল্টার, ট্যাব, স্পেস, উইন্ডোজ বার, এগুলো এক একটা ক্ষেত্র বিশেষে কি এক এক ধরনের কাজ করে। এবং কপি করার জন্য শর্টকাট কি ইউজ করতে হয়, আমাদের কমান্ড দিতে হয় কি কন্ট্রোল সি, কন্ট্রোল বি পেস্ট করার জন্য, কন্ট্রোল এক্স দিয়ে কাট করার জন্য। এটা বিশেষ কির মাধ্যমে কি হয়, ধরুন আপনি ডান হাতে বড় হাতে লিখবেন তখন শিফট চেপে ধরে করতে হয়, শিফট হচ্ছে কি বিশেষ কির মধ্যে পড়তেছে। সর্বপ্রথম কি দিয়ে হোম রো, অ্যালফাবেট কি আবার তিনটায় ভাগ আছে, হোম রো, টপ রো, বটম রো। সিরিয়ালটা হচ্ছে হোম রো, এই থেকে এস দিয়ে প্রথমের মধ্যে হবে 4টা, আর এদিকে হচ্ছে যদি এস দিয়ে সেমিকোলন, সেমিকোলন এলকেজেএইচ, একটা খালি থাকবে, সেটা হচ্ছে এই দুটার মধ্যেই হবে। এক হাতে 5টা, এক হাতে 5টা, বাম হাতে 5টা, ডান হাতে 5টা, তাহলে 5টা 10টা সিরিয়াল শেষ। হোম রো, আর হচ্ছে টপ রোডটা উপরটা, টপ রো, আর হচ্ছে আপনার বটম, বটম রো, বিশেষ কি এই 30টা, এখানে আছে 30টা আছে টোটাল, কিউ ডাব্লিউ ই আর টি, আর হচ্ছে পি ও আই ইউ ওয়াই, এটা হচ্ছে জেড এক্স সি ডি বি, বি এর মধ্যে হবে। আর এখানে হচ্ছে কি প্রশ্নবোধক, ফুল স্টপ, কমা এম এন, প্রশ্নবোধক, ফুল স্টপ, কমা এম এন, এখানে হয়তো বোঝা যাচ্ছে, এখানে প্রশ্নবোধক আছে উপরে, প্রশ্নবোধক, ফুল স্টপ, কমা এম এন। এরপরে এখানে হচ্ছে যে 1 থেকে 5টা, 0 থেকে 6 পর্যন্ত, কিবোর্ডে এভাবে দিবা হবে বাম হাতে ডান হাতে। একদিন আসবেন আপনারা, একটু আগে আসি অথবা কি প্র্যাকটিস করে ফেলবেন। আর এখানে হচ্ছে আপনার এভাবে টাইপিংগুলো হবে তিনটার মধ্যে, সফটওয়্যারটাকে দেখাবে, টাইপিং মাস্টার সফটওয়্যারের ম্যানুয়াল কীভাবে আপনি টাইপ করতে হবে সেই টাইপিংগুলো দেওয়া আছে। ফাংশন কিগুলো হচ্ছে আপনার, অথবা দেখা গেল সাউন্ড বাড়াতে কমাতে হচ্ছে, তখন ফাংশন কিটা প্রেস করে এখানে একটা ফাংশন কি থাকবে এফএন লেখা, এফএন লেখা ছোট করে এফএন লেখা আছে, ফাংশন কি কাজ করার জন্য এফএন ফাংশনটা কি প্রেস করতে হবে, ক্লিক করে ধরে রাখতে হবে, ধরে রেখে F1 F2 F3 এগুলোতে আইকন থাকে, ভলিউম আপ ডাউন, এরপর হচ্ছে ডিসপ্লে রেজোলিউশন, আলোটা বাড়ানো, ব্রাইটনেস বাড়ানো কমানো, এরপর হচ্ছে আপনার সাউন্ডটা একদমই মিউট করার জন্য, দেন হচ্ছে ওয়াইফাই সিগন্যাল বন্ধ করার জন্য,
আবার চালু করার জন্য, এরোপ্লেন মোড, এরপরে স্ক্রিনশট নেওয়ার জন্য অনেকগুলো ফাংশন আছে শর্টকাট কি। অ্যারো কি কাজ হচ্ছে কি উপরে নিচে আপ ডাউন এবং ডানে বামে শিফট করার জন্য। এগুলো হচ্ছে কি অ্যারো কি সেটটা বিশেষ কি, অ্যালফাবেট কি, নাম্বার কি, ফাংশন কি, আর হচ্ছে বিশেষ কিগুলো লালগুলো। লালগুলোতে কি কি আছে? ইএসসি বাটনের কাজ হচ্ছে আপনি ব্যাকে যাওয়ার জন্য বা ডিলিট করার জন্য। কম্পিউটার হ্যাং করতেছে, ইএসসি বাটন প্রেস করলেন, এই আপনার থেকে বেড়ে যাবে। ট্যাব হচ্ছে আপনার কোনো কিছু লিখতেছেন অথবা ট্যাব প্রেস করে করে আমি পরিবর্তনগুলো দেখছেন শিফট করতে পারতেছি মুভমেন্টগুলো। দেন হচ্ছে ক্যাপস লক। ক্যাপস লকের কাজ কি? ক্যাপিটাল লেখার জন্য। এখানে প্রথম অবস্থায় কি থাকে? স্মল লেটারটা অ্যাক্টিভ থাকে। আমাদেরকে ক্যাপস লক অন করে ক্যাপিটালটা লিখতে হবে। যদি সবগুলো বড় হাতে লিখতে হয় তাহলে ক্যাপস লকটা অলওয়েজ অন থাকবে। যদি বলেন যে না আমার শুধু একটা আমার নাম, মানে শুধু নাম ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুটো থাকে, প্রথমটা বড় হাতে থাকবে, তাহলে আপনি যদি বাম হাতে পরে আপনার এস, তাহলে ডান হাতে শিফটে প্রেস করবেন। শিফট কয়টা আছে? দুইটা না? বুঝতে পারছেন? যখন এটা আমরা ডিভাইড করছি, এখানে 15টা আছে, এখানে 15টা আছে, 30টা। তাহলে বাম হাতে যখন আপনার ক্যারেক্টারটা পড়বে তখন ডান হাতে শিফটটা প্রেস করবেন এভাবে। তখন আবার শিফট ছেড়ে দিলেন, আবার স্মল লেটার কি অ্যাক্টিভ থাকবে এভাবে। ডান হাতে আমি এল লিখতে হয় তাহলে আমি শিফট প্রেস করে এলটা লিখতে হয়। এটা মাথায় রাখলে হবে, এগুলো ইজি। এই ফর্মুলাটা যদি মুখস্থ রাখতে পারেন টাইপিংটা আপনার এক দুদিনে কভার করে ফেলতে পারবেন। এখানে কিছু শর্টকাট কি আছে এগুলো আমি দিয়ে দিব আপনাদেরকে। কন্ট্রোল সি কপি করা, কন্ট্রোল এক্স কাট করা, কন্ট্রোল ভি হচ্ছে পেস্ট করার জন্য, ম্যাক্সিমাইজ F11 দিলে ম্যাক্সিমাইজ হবে। ম্যাক্সিমাইজটা বুঝেন কিনা ধরুন আমি এটা করলাম, তো এটা ছোটো আছে না, এখানে হচ্ছে মিনিমাইজ, মাউসে কাজটা থাকলে বলে দিবে। এটা হচ্ছে ম্যাক্সিমাইজ, এটা হচ্ছে আপনার ক্লোজ। ম্যাক্সিমাইজ দিলাম বড় হবে, মিনিমাইজ ম্যাক্সিমাইজ। এখানে হচ্ছে আপনার ওপেন টাস্ক ভিউ, উইন্ডোজ লগো কি ট্যাব, উইন্ডোজ লগো হচ্ছে কোনটা? উইন্ডোজ লগো হচ্ছে এটা, একটা উইন্ডোজ আইকনে বাটন আছে না, ওইটা দিলাম, ট্যাব দিলাম, তাহলে আমার কী কী ফাংশন ওখানে আছে সেগুলো দেখাচ্ছে। এখানে কতগুলো আমি এখানে নিচে যতগুলো ফোল্ডার ওপেন করছি বা সফটওয়্যার ওপেন করছি সবগুলো এখানে দেখাচ্ছে। আসছে এরপর আসি সুইচ বিটুইন ওপেন ফোল্ডার ট্যাব। চেঞ্জ হচ্ছে, আপনি মিনিমাইজ করে এক জায়গায় যাবেন, লাগতেছে না, আপনি জানেন আমি এটাতে যাবো, এখন এটা ক্লিক করলাম, অল্টার ট্যাব প্রেস করলাম, আবার এটা চলে আসলাম দ্রুত শিফট করার জন্য। এটা হচ্ছে যে আপনার কুইক মেনু দেখার জন্য উইন্ডোজ এক্স এগুলো লাগবে না, এটা আপনাদের লাগবে না। লক উইন্ডোজ লগো এল দিলে লক হবে। আমি এখন লক করলে আমার সাউন্ড সিস্টেম বা রেকর্ডিংটা অফ হয়ে যেতে পারে, সেই জন্য আমি এটা করতেছি না, লক করতেছি না কম্পিউটারটাকে। এরপরে স্ক্রিনশট নেওয়ার জন্য উইন্ডোজ কি প্লাস এরকম একটা লেখা আছে প্রিন্ট স্ক্রিন, এটা ক্লিক করলে চলে আসবে আমাদের এখানে, অটোমেটিকলি আসতেছে, দেখছেন? কিবোর্ডে একটা বাটন আছে এখানে অন স্ক্রিন, আমি দেখাই স্ক্রিন, এটা এই বাটনটা, এটা ক্লিক করলে অটোমেটিকলি কী হবে, ফাইল ম্যানেজার দিস পিসি ওপেন করার জন্য উইন্ডোজ ই,
উইন্ডোজ লগো ই দিলাম, ফাইল ম্যানেজার আসছে। ঠিক আছে, তাহলে আমাদের কাজ কি থাকবে? সিস্টেমটা একটু দেখা, দেন হচ্ছে সফটওয়্যারগুলো ডাউনলোড করতে হবে, ইনস্টল করতে হবে। কী কী সফটওয়্যার দিচ্ছি এখানে, এগুলো প্র্যাকটিস করে হলেও দেখতে হবে শেখার জন্য। দেন হচ্ছে টাইপিং মাস্টারটা ইনস্টল করছি, ওইটা এখান থেকে লেআউটটা বুঝলে এখান থেকে টাইপিং মাস্টারটা কী করবেন, প্র্যাকটিস করবেন। আসছে নেক্সট নেক্সট দিয়ে যাবেন, এখানে প্রয়োজনে ইজি প্রেস করবেন, ইজি দিয়ে নেক্সট। কোন আঙুল দিয়ে দেখাচ্ছে? কিবোর্ডে কোনটা? নীল কালার, এটা নীল কালার। তাহলে আমি প্রেস করলাম, স্পেস, ডান হাতের বৃদ্ধাঙ্গুল এস দিয়ে কোন হাতের কোন আঙুল দিয়ে দেখা দিচ্ছে? যে ডান হাতে, এল সেমিকোলন এই হাতে। ঠিক আছে, ডিএফ এস ডিএফ জে কে এল সেমিকোলন। তাহলে আমি ভিডিওটা বর্ণনা করি, আপনারা কম্পিউটারগুলো রান করেন। সময় আছে হাতে? আপনারা